নির্বাচন সুষ্ঠু হবে, ফলাফল মেনে নিব, এটা তো বলছেন না। আপনি সেন্টারও পাহারা দিবেন, এই কাজ তো আপনার না। আবার এমন কথা আছে যে একটা সেন্টারে মব হলে ওই আসনটাই বাতিল হবে, আসনের নির্বাচনটা স্থগিত হবে। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছি কেউ কেউ বলছেন যে তাহাজ্জুদ নামাজ পড়ে গিয়ে সেন্টারে গিয়ে ফজর নামাজ পড়বেন, ভোট সেন্টারে। কেউ বলছেন ফজর নামাজ পড়ে গিয়ে ভোট সেন্টারে যাবেন, কি ভোট সেন্টার পাহারা দিবেন। কেন পাহারা দিবেন? যাতে কেউ সেন্টার দখল, কারচুপি বা এই ধরনের কোনো প্ল্যান, এছাড়া তো আর কিছু না। কিন্তু আমরা যে এই বক্তব্যটা দিচ্ছি, কেন দিচ্ছি? তাহলে তো ভাইস ভার্সা, দুই পক্ষই কি সন্দিহান? নাহলে দুই দিক থেকে তো এই কথাগুলো আসছে। ভোট সেন্টারে যাবেন, এখন ভোট সেন্টারে ভোট দিতে গিয়ে যদি কেউ কৌতূহল হইয়া, আগ্রহী হইয়া আপনি অনেক আগে লাইন দেন, দিতে পারেন। আমি সেখানে আইনগত কোনো বাধা নাই। যদি আসি আমরা আনন্দের সাথে ভোট দিব, শরীফ ভাই আনন্দের সাথে ভোট দিবে, কিংবা ভাবছে যে পরে আমার অন্য কাজ আছে, আমি একটু আগে যাই, হতে পারে। সেটা আপনার লম্বা লাইন হতে পারে, লাইন 1.5 কিলোমিটার হোক। কাজটা কিন্তু নির্বাচন কমিশনের, সেন্টারের নিরাপত্তা এনশিওর করা কাজটা ইসির। এখন সেখানে যদি আমরা দায়িত্ব নিয়ে মানে আমরা বলি ভোট সেন্টারে, তাহলে কি ইসির কাজ কি, প্রশাসনের কাজ কি? এই বক্তব্যের পরে আমরা কি ইসির কাছ থেকে কোনো বক্তব্য আসছে যে না, আপনাদের তো ফজর নামাজ পড়ে কিংবা তাহাজ্জুদ পড়ে আপনাদের ভোট সেন্টারে যেতে হবে না ভোট সেন্টার পাহারা দেওয়ার জন্য, এটা আপনাদের কাজ নয়, এর দায়িত্ব আমরা ইসি নিব। ইসির কাজ, ইসির কাজ মানে আলটিমেটলি প্রশাসনের কাজ। প্রশাসনের কাছ থেকে কি আমাদের সেই বার্তা আসছে? আসেনি, এখন পর্যন্ত আসে নাই। তারপর যদি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস আছে, যে যে ওনারা যাবে, ওনারা কি সেন্টার দখল করবে কিনা, কিংবা এরা যাবে, এরা এই যে দুই পক্ষ পাহারার নামে যাচ্ছে, মুখোমুখি হলে কি হতে পারে? এগুলো তো নৈতিক দায়িত্ব ইসির এনশিওর করা। সে কি করতে পেরেছে? 1, 2, প্রশাসনের উপরে ধরুন প্রশাসন আপনার দিকে ঝুঁকে আছে, যেটা জামাত বলল যে প্রশাসন এক পক্ষের দিকে ঝুঁকে আছে। যদি এমনটা হয়, তাহলে প্রশাসন যদি আপনার দিকে ঝুঁকে থাকে, ফর এক্সাম্পল, তাহলে আমি কি ভাববো? আমাকে সেন্টারে যেতে হবে। আর আমি যদি ভাবি প্রশাসন আপনার দিকে ঝুঁকে আছে, আর আপনি যদি ভাবেন প্রশাসন আমার দিকে ঝুঁকে আছে, তাহলে প্রশাসন নিয়ে প্রশ্ন, তার নিরপেক্ষতা নিয়ে। আপনি প্রশাসন মানে ইসি এই মুহূর্তে, তা ইসিকে নিয়ে যদি আপনার এই সন্দেহ থাকে, তার মানে তো লেভেল প্লেইং ফিল্ড নাই। যখন এক পক্ষ মনে করে প্রশাসন তার পক্ষে, ওই পক্ষ যদি মনে করে প্রশাসন তার পক্ষে, আমার পক্ষে, এইরকম যদি ভাবে, তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড নাই। তাহলে তো শুরুর থেকেই আপনার একটা সন্দেহ তৈরি হচ্ছে যে সবাই কিন্তু একটি কথা বলছে, সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেবেন। সবাই তো সুষ্ঠু ভোট হলে, এই যে কথাটা সুষ্ঠু ভোট হলে আসবে কেন? তারা যেহেতু সব পক্ষ নির্বাচনের জন্য উদ্গ্রীব ছিল, তাদের তো এই ফলাফল সুষ্ঠু হলে মানে কি, নির্বাচন সুষ্ঠু হবে, ফলাফল মেনে নিব, এটা তো বলছেন না। আপনি সেন্টারও পাহারা দিবেন, এই কাজ তো আপনার না। আবার এমন কথা আছে যে একটা সেন্টারে মব হলে ওই আসনটাই বাতিল হবে, আসনের নির্বাচনটা স্থগিত হবে। তাহলে আপনি ভাবেন 300 আসনের মধ্যে এক একটা সেন্টারে 120টার উপরে সেন্টার থাকবে, অ্যাভারেজ 40-42 হাজার সেন্টারে। তাহলে যদি একটা সেন্টারে মব হয়, এরকম 300 সেন্টারে মব হলে তো নির্বাচন বাতিল হয়ে যায়। আমি একটা কথার খাতিরে, তর্কের খাতিরে বললাম। আপনি 300 আসনের ভিতরে যে সেন্টারগুলি বাইছে যদি একটা আসনে মব হয়, তাহলে তো নির্বাচন বাতিল হয়ে যায়, যদি স্থগিত হয়ে যায়। মানে এই বিষয়গুলো কি, এগুলো আমরা সেটেল করতে পারলাম না কেন? আর এই একটা আসনে মব হইলে পরে নির্বাচন স্থগিত হবে, এই কথা নিয়ে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলের তো অনেক আগেই হিসাব নিকাশ করা উচিত ছিল, তারা তো সেটা করেননি। এই সব বিষয়গুলো তো প্রশ্ন থেকে যায়। এগুলা যদি আপনার সমাধান না করে যদি নির্বাচনে মাঠে আসেন, তাহলে তো আপনি অনিশ্চিত হয়ে যাচ্ছে। আইজিপিও তো সেই একই কথা বলছেন যে একটা মব, একই কথা বলছেন। তাহলে একটা মব হইলে তো আপনার নির্বাচনটা বাতিল হয়ে যাচ্ছে ওই আসনে। তাহলে সারা বাংলাদেশে 300 মবে 300 আসনের নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে, কারণ ইতিমধ্যে আমরা বেশ কিছু জায়গায় আগুন দেওয়ার খবরাখবর পেয়েছি। জি, আজকে পটুয়াখালীতে
আজকে না দিবাগত রাতে পটুয়াখালী বাউফল সংসদীয় আসনে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতের 4 কর্মী সমর্থক আহত হয়েছেন। এছাড়া বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। পটুয়াখালীর 10 মিনা উপজেলার আলীপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নির্বাচনী অফিসে প্রচারণার শেষ দিন আগুন দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। তো প্রত্যেকটা ঘটনাই তো নেতিবাচক, একটাও তো ইতিবাচক ঘটনা নয়। তো এই নেতিবাচক ঘটনা যদি ঘটতে থাকে তো আমরা তো সন্দিহান হইতে পারি, স্বাভাবিক, কিন্তু আমরা তো সেটা প্রত্যাশা করি না। এইটি কেন যে একটি জায়গায় গ্যাঞ্জাম হলে পুরো আসনের ভোট? আরে ভাই, আইনটা তো মেনে নিয়েছেন আপনি, তখন মানলেন কেন? কথার কথা বলছি। এটা একটা ভালো দিকও আছে। আপনি যদি নির্বাচনে বিশ্বাসী হন, আপনি যদি ফলাফল মেনে নেওয়ার মানসিকতা থাকে, তাহলে এই আইনে তো আপনার কোনো ক্ষতি হওয়ার কথা না। মব হবে কেন? যাবেন, ভোট দিবেন, চলে আসবেন। কেন হবে? ভোট দিবেন, চলে আসবেন, এই কনফিডেন্স থাকতে হবে। এবং ল্যাক অফ কনফিডেন্স যদি থাকে এবং পাওয়ারের জন্য যদি মরিয়া হয়, তখনই মারামারি হবে, তখনই আপনার এই মব হবে। ডিটারমাইন্ড কি, আমাকে পাওয়ারে যেতে হবে, এটা যারা করবেন, যে দলই করুক, তাহলে মারামারি হবে। তা নাহলে আপনি ফলাফল মেনে এই মানসিকতা যদি থাকে, তাহলে তো আপনি ভোট দিতে যাবেন, ভোট দিয়ে চলে আসবেন। 2 দিন পরে ফলাফল হোক, 3 দিন পরে ফলাফল হোক, 6 ঘন্টা পরে ফলাফল হোক, হয়ে যাবে। তার মানে কি, আমাদের তো সেই জায়গাটায় আমরা নাই। আমি তো মনে করি এই আইনটা যদি করে থাকে, রাজনীতিবিদরা বিরোধ করেন নাই, ভালো কথা। আর মব হবে কেন? পরিষ্কার, মব যদি হয় তাহলে 2 দল সাফার করবে, 2 দল সাফার করবে, এটা মাথায় রাখতে হবে যে 2 দল সাফার করবে মানে নির্বাচনটা স্থগিত হয়ে যাবে। সুতরাং আমার কাছে মনে হয় আইনে কিছু আসা যায় না। আপনি যদি আইন মানেন বা আইনের প্রতি শ্রদ্ধা রাখেন, আপনার ইন্টেনশন যদি খারাপ থাকে, আইন দিয়ে কিচ্ছু হবে না। আপনি আইন না মানলেই মব, আর মব হইলে বন্ধ হয়ে যাবে। আমার তো মনে হয় যে আমি যে লক্ষণ দেখতেছি তাতে এখন পর্যন্ত শুভ কিছু দেখছি না। কারণ এই যে আগুন দিল, এই অমুক জায়গায় জ্বালাই দিল, ওই জায়গায় বাধাপ্রাপ্ত, এই যে ঘটনাগুলো, এই আশঙ্কার কথাটা কিন্তু প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন যে হঠাৎ আক্রমণের আশঙ্কা, নির্বাচন বানচালের চেষ্টা। আমার স্পষ্ট মনে আছে। এখন প্রধান উপদেষ্টা বলতে পারেন, কিংবা যারা বড় বড় রাজনৈতিক নেতা আছেন, তারা তো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন তাদের কাছে থাকে, তারা খুব ইন্টেলিজেন্স রিপোর্টের খুব কাছাকাছি থাকেন। আমরা তো তাদের বক্তব্যের আলোকে বক্তব্য দিচ্ছি। সুতরাং আমি মনে করি আইন খুব একটা ত্রুটি করে নাই। ইফ ইউর ইন্টেনশন ইজ গুড, ভোট হবে, জাস্ট ভোটটা দিয়ে বেরিয়ে যাবেন। ওখানে কোনো গ্যাদারিং হওয়ার কোনো সুযোগই তো নাই। আপনি লাইন ধরে ভোট দিবেন, ভোট দিয়ে চলে আসবেন। কিন্তু ভোটের আগেই আমরা দেখলাম নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোট কেন্দ্রের বুথ কক্ষে আগুন দেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব কেন্দ্রের বুথে আগুন দেয়। আপনি বলেন এই দুর্বৃত্তরা কারা? আমরা তো চিনি না, বাট দুর্বৃত্তরা কারা? কোনো ইন্ডিভিজুয়াল যার কোনো দলের সাথে সম্পৃক্ততা নাই, যে কোনো গোষ্ঠীর না, কিংবা সে কোনো ইন্টেলিজেন্স সেক্টরের লোক না, কিংবা কোনো পুলিশের লোক না, এই ধরনের লোক ছাড়া, মানে আমি বলছি বিশেষ করে রাজনৈতিক দল যদি আপনি ধরেন, একটা ইন্ডিভিজুয়াল তো এই প্ল্যান করবে না। এই প্ল্যানগুলো হলো রাজনীতি যারা করে তাদের ভিতর থেকে আসে, যাদের ভিতর ডাউট থাকে, সন্দেহ থাকে, তাহলে আপনি আসবেন। কিংবা নির্বাচনটা যারা বানচাল করতে চায়, কারা করতে চায়, নির্বাচন হইলে জয়লাভ করবে কারা, নির্বাচন না হইলে জয়লাভ করবে কারা, এটা তো নিশ্চিত কিছু না। যদি আপনার কনফিডেন্স থাকে আমি ভোটে জিতবো, তাহলে মানে 2 পক্ষেরই কি কনফিডেন্সের অভাব আছে? জি, এই জায়গায় আমি আপনার কাছে আবার আসবো। আমি শরীফের কাছে আসতে চাই। একটি প্রশ্ন তুলেছেন রাজ্জাকি ভাই যে 2 পক্ষেরই কি কনফিডেন্সের অভাব আছে, নাকি আসলে 2 পক্ষই ওভার কনফিডেন্সের জায়গা আছে যে আমরাই সরকার গঠন করব, আমরাই জয়ী হব? বা এই যে সহিংসতাগুলো আগে ভোটের আগে বিভিন্ন ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা দেখলাম, 2 পক্ষের মারামারি দেখলাম, আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়গুলি? এগুলো হচ্ছে রাজনৈতিক কৌশল, রাজনৈতিক খেলা। আমাদের যে তরুণ ভোটার যারা, এই ভোটাররা কি নির্দিষ্ট কোনো একটা দলের পক্ষে ভোট দেবে? দেবে না। আপনি নিশ্চিত থাকেন এরা কোনো একটা নির্দিষ্ট দলের গোলামি করবে না। কারণ তাদের চোখের সামনে তারা যে রক্ত দিয়ে যে বিপ্লবটা করেছে সেটা বেহাত হতে দেখেছে। তাদের এই রক্তকে বিক্রি করে কিছু কপর্দকহীন মানুষকে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করতে দেখেছে। নিশ্চয়ই তারা এই ভোটের মধ্য দিয়ে সেই অংশকে বুকে টেনে নেবে না। তাদের ঢাকার রাস্তায় আমরা এদেরকে বিক্ষোভ করতে দেখেছি না, আহত অবস্থায়।
তাদের ক্ষোভ দেখেছি না, তাদের বিক্ষোভ দেখেছি না। সুতরাং আমি সবাইকে এক পাত্রে নেওয়ার পক্ষে না। দ্বিতীয়ত, সরকার আগেই ঘোষণা দিয়ে দিয়েছে নির্বাচন নিয়ে যা কিছু হবে দায় দায়িত্ব আওয়ামী লীগের। শেরপুরে আওয়ামী লীগের সরকার স্টেটমেন্ট দিয়ে বলেছে সম্পূর্ণ আওয়ামী লীগের দায়, এবং বেশ কড়া ভাষায় বলেছে। তো ওই যে শেরপুরে হত্যাকাণ্ডের পর জামাতের একজন নেতা মারা গেলেন, আমি ভেবেছিলাম যে আওয়ামী লীগের কয়েকজনকে এটার জন্য আসামি করা হবে, তো পরে দেখলাম যে বিএনপির কয়েকজনকে আসামি করেছে। তো একটা সরকার যখন এই সিদ্ধান্ত নিয়ে রাখে, তখন কখনো ওই পক্ষ কখনো তৃতীয় পক্ষ এর ভেতরে ঢুকে নানা রকমের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। সুতরাং এই জায়গাটায় সরকারকেই বলতে হবে যে কারা এই ঘটনাটি ঘটিয়েছে। যেহেতু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আগেই বলেছিলেন যে লুণ্ঠিত অস্ত্র ব্যবহার করা হবে না, ওনাকে তারা কথা দিয়েছেন। কারা কথা দিয়েছেন? যারা লুট করেছে তারা তাকে কথা দিয়েছে, কিন্তু পরিষ্কার বলেছে। তিনি তো মিডিয়াতে বলেছেন যে এই অস্ত্র ভোটের সময় ব্যবহৃত হবে না, আমি আপনাদেরকে নিশ্চিত করছি। এইটা আসছে যে এই অস্ত্রগুলা ব্যবহৃত হবে না, তাহলে যারা লুণ্ঠন করছে তারা বলছে, তাহলে এইটা পাইনি, আপনি এটি ওইটা পাইছি। স্বাভাবিকভাবে এই প্রশ্নটি আসে যে আমরা বলছি যে আপনি ব্যবহার হবে না নিশ্চিত হইলেন কেমনে? নিশ্চিত হলেন কিভাবে? এক দুই নম্বর হলো অস্ত্রগুলো তাহলে আপনাদের কাস্টডিতে আছে। আমি তো ওই কথাটাই বলেছি, এটি আপনি বলেন কিভাবে? বাংলাদেশের অন্য একজন মানুষকেও আপনি পাবেন না যিনি এই কথাটা বলবেন, এবং এই কথাটা বলার কারণে সরকারকে তিনি নাক কেটে দিয়েছেন। তার উদাহরণ হচ্ছে, তার 2 দিন পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে আমরা অস্ত্র উদ্ধার করব, যে কোনো মূল্যে আমরা তাদেরকে ধরব। কারণ কি? কারণটা ওই যে ডিজাস্টারটা তিনি করে দিয়েছেন। সুতরাং এই যে প্যাচগুলো আপনি লাগিয়ে রেখেছেন আগে, এই যে ইলেকশন কমিশনের কথা বলছি, 2 পক্ষ 3 পক্ষ 4 পক্ষ কেউ হারতে চায় না। এই কথাটা কেন বলছে জানেন? যে গ্রহণযোগ্য নির্বাচন হলে আমরা মেনে নিব, তার মানে হচ্ছে আমি যদি নির্বাচনে বিজয়ী হই তাহলে সেই নির্বাচনটাই মেনে নিব, সেটি হলো গ্রহণযোগ্য। যে নির্বাচনে আমি বিজয়ী হব ওটাই হলো গ্রহণযোগ্য। আমাদের এখানে কালচার আছে, আমি হেরে গেলে আমাদের এখানে কালচার আছে। সূক্ষ্ম কারচুপি। কুমিল্লা সিটি কর্পোরেশনে বেলা 12টার সময় বলেছিলাম যে নির্বাচন বয়কট করলাম, এই নির্বাচন কারচুপির নির্বাচন হচ্ছে। তারপরে সন্ধ্যাবেলায় যখন দেখলাম বিজয়ী হয়েছি, তখন বলেছি নির্বাচন ফেয়ার হয়েছে, নির্বাচন গ্রহণ করলাম। হয়েছে না আমাদের এখানে? আজকে এই যে এসপির কথা বলছেন, ডিসিএসপির নিয়োগ প্রক্রিয়ায় টাকা দিয়ে ডিসিএসপি নিয়োগ করা হয়েছিল ডক্টর ইউনূসের সময়। তারা তদন্ত কমিটি করেছিলেন 24-এর 9 অক্টোবর, আমার এখনো পরিষ্কার মনে আছে। 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলেছিলেন 4 জন উপদেষ্টার নেতৃত্বে, এখন পর্যন্ত দেননি। দ্বিতীয়ত, লটারি করে ডিসিএসপি নিয়োগের দাবিটা উঠল আজ থেকে 4 মাস আগে। জামাতের সেক্রেটারি জেনারেল দাবিটা তুললেন লটারির মধ্য দিয়ে ডিসিএসপি পদায়ন করতে হবে। তার 2 দিন পরে সরকার সেই সিদ্ধান্ত মেনে নিয়ে ডিসিএসপি পদায়ন হলো লটারির মধ্য দিয়ে। এখন আপনি এসে বলছেন যে কথা শোনে না, এসপি কথা শোনে না, ডিসি কথা শোনে না। তো এই প্রস্তাবটা তো আপনারা করেছিলেন পলিটিশিয়ানরা, এই প্রস্তাবটা তো রাজনীতিবিদরা করেছিল, এটা তো আমলাদের কাছ থেকে আসেনি। তো এখন এর রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। এখন কথা শোনে না মানে কি? আপনি যেটা চাইবেন সেটাই কি তাকে শুনতে হবে? এবং আপনি কয়েকদিন পর পর বলেন যে সব ফাঁস করে দিব। উপদেষ্টাদের সাথে কথোপকথনের রেকর্ড আমাদের কাছে আছে, আমরা ফাঁস করে দিব। হঠাৎ করে এটা করতে করতে যে আপনার এক্স হ্যাক হয়ে গেছে, তারপরে যে এটি নিয়ে এখন আর কোনো কথা বলছেন না, চুপ হয়ে গেছেন। রহস্যজনক আচরণ। তো আমি যেটা বলি, এই যে বড় দুটো দল এবং জোট বলেন, জল বলেন, যাই বলেন না কেন, তাদের প্রতি তাদের রেসপন্সিবিলিটি সব থেকে বেশি। কারণ এই গণ অভ্যুত্থানের পক্ষে দীর্ঘদিন ধরে তারা মানুষকে উদ্বুদ্ধ করেছে, জাগিয়ে তুলেছে, মানুষকে স্বপ্ন দেখিয়ে বলেছে যে আমার এখানে এমন একটা নির্বাচন আমরা করব, যে নির্বাচন আমিডামির নির্বাচন হবে না, যে নির্বাচন রাতের নির্বাচন হবে না, যে নির্বাচন গণভবন থেকে লিস্ট করে বেছে বেছে সিনেমা জগৎ এফডিসি থেকে ফেরদৌস, জারি গান গাইতে পারে মমতাজ, অমুক জায়গার থেকে অভিনয় করতে পারে আসাদুজ্জামান নূর, তাদেরকে ডেকে এনে আমি
পার্লামেন্ট সাজাবো না, জনপ্রতিনিধিদেরকে দিয়ে আমরা পার্লামেন্ট সাজাবো। এখন এসে এই কথাটা তারা কেন বলে যে ও কেন্দ্র দখল করতে চায়, সে কেন্দ্র দখল করতে চায়? এদের কথা বিশ্বাস করেই তো আমরা গণ অভ্যুত্থানে নেমেছিলাম যে এরা একটা পরিবর্তন করবে এবং সেখানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে কেউ বলছে জুমার নামাজের আগে গিয়ে কেন্দ্র দখল করতে হবে, কেউ বলছে ভোর রাত্রে গিয়ে কেন্দ্রে বসে থাকতে হবে। কেন? রাজ্জাকি ভাই বলেছেন আমাদের দেশটা আমেরিকা হয়নি, তারপরেও আমেরিকায় ট্রাম্পের ওইখানে নির্বাচনী সহিংসতা হয়, তাদের পার্লামেন্ট কিন্তু দখল হয় বন্দুক নিয়ে। আমাদের এখানে চাইলেই রাতের মধ্যেই আমি সবকিছু পরিবর্তন করে ফেলতে পারবো না। কিন্তু আমাদের যারা গণ অভ্যুত্থানের লিড দিলেন, যারা আমাদেরকে স্বপ্ন দেখালেন, যাদের কথা শুনে আমরা 15টি বছর 14.5 বছর লড়াই করলাম, তারা এসে এখন কেন নিজেরা কামড়াকামড়ি করে? তার মানে হলো প্রত্যেকটাই হচ্ছে সুযোগের অভাবে হাসিনা, প্রত্যেকেই হচ্ছে সুযোগের অভাবে হাসিনা। এক একটা ছোট ছোট হাসিনা আস্তে আস্তে করে বড় হচ্ছে। 15 বছরের হাসিনাকে আমরা দেখি অনেক বড়, আর এখন 1.5 বছরের হাসিনাকে দেখি ছোট, আস্তে আস্তে করে বড় হচ্ছে। তা না হলে সেই ভাষা তো একই, আচরণ একই, খাসলত এক। আমি শেষের দিকে চলে আসছি, আমি শেষ করব আবু হেনা রাজ্জাকিকে দিয়ে। রাজ্জাকি ভাই, শরীফ ভাই বলছিলেন যে খাসলত এক, সবাই ছোট ছোট হাসিনা এক, সেটা তো ঠিকই আছে, বিষয়গুলো কারণ আসলে কি? এই যে আপনি একটু আগে বললেন যে জামাতের আমির বলছে শঙ্কিত, সে প্রশাসন ঝুঁকে যাচ্ছে, এই ধরনের যে কথাটা, এর কতগুলো সিমটমও তো আছে, আপনাকে দেখতে হবে। কারণ কি জানেন, সেফটি ফার্স্ট, অর্থাৎ নিজের সেফটিটা সবাই আগে দেখে। আপনি যদি খেয়াল থেকে থাকে, আব্দুল মোমেন অভ্যুত্থানে 8.5 মাস পরে 8 মাস পরে বের হয়েছে দেশ থেকে, সে বলছে। এবং সে তার সিম 6 বার পাল্টাইছে, বাসা 5 বার পাল্টাইছে, মাথার পরচুলা খুলে ফেলছে, দাড়ি টাড়ি রেখেছে, এবং সে বলছে প্রশাসনের সহযোগিতায় আমি বেরিয়ে এসেছি। আপনার খেয়াল আছে কিনা আমি জানি না, জি জি, এগুলো সে বলছে। তো প্রশাসনের সহযোগিতায় বেরিয়ে আসা মানে হচ্ছেই যে একটা সরকার এই দেশে, এটা সরকারের ব্যর্থতাই বলবো, যে একটা সরকার থাকা অবস্থায় তার অধস্থন যে প্রশাসন, সেই প্রশাসন ফেসিজমের পক্ষের একজন আব্দুল মোমেনকে 8.5 মাস পরে দেশ থেকে বের করতে সহযোগিতা করে। তার মানে প্রশাসন এখনো ফেসিজমের পক্ষে আছে, এবং প্রশাসন দেখবে কে ক্ষমতায় আসলে পরে তারা সেফ থাকে।